কর ব্যবস্থা ডিজিটালাইজ হলে 2030 সাল নাগাদ রাজস্ব আয় দাঁড়াবে 20 লাখ কোটি টাকা, সিপিডির গবেষণার তথ্য। শেয়ার বাজারে সূচকের টানা পতন, 5 কার্যদিবসে ডিএসইএক্স কমেছে 265 পয়েন্ট, লেনদেন নেমেছে 400 কোটির ঘরে। ওএমএস-এর মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল আটা বিক্রি শুরু, বিতরণে গাফিলতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। কর ব্যবস্থা ডিজিটালাইজ হলে 2030 সাল নাগাদ রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়াবে $167 বিলিয়ন, বা টাকার অঙ্কে প্রায় 20 লাখ কোটি টাকা। আর কর জিডিপি অনুপাত পৌঁছাবে 16%। গবেষণা সংস্থা সিপিডির বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এমন তথ্য তুলে ধরে সিপিডি। সংস্থাটি বলছে, দেশে শুধু কর জিডিপি অনুপাতই কম নয়, বরং জনগণ যা কর দিচ্ছে তার সবটুকু পাচ্ছে না এনবিআর। সিপিডির মতে প্রযুক্তির ব্যবহার করে এই ফাঁকি কমাতেও সাহায্য করবে। বর্তমানে কর ব্যবস্থার আধুনিকায়নে নানা উদ্যোগ আছে, কিন্তু এগুলো সমন্বিতভাবে হচ্ছে না বলেও মত অর্থনীতিবিদদের। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ডিজিটাল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। পাশাপাশি ডেটাবেজের ধারাবাহিকতা রক্ষা ও দক্ষ জনবল গড়ে তোলার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থাটি। বড় কাঠামোতে সেটা হলো রাজধানীর গুলশানে চলছে সিপিডির সংলাপ, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা বলছিলাম যে উন্নয়নের জন্য রাজস্ব, অর্থাৎ শুধুমাত্র রাজস্ব আহরণ করব। একটা কথা আমার খুব ভালো লাগছে, আমাদের যেটি বললেন একটু আগেই, যে অসহায় এনবিআর কে আসলে প্রতিবার যখন বাজেট টার্গেট দেওয়া হয় তখন এনবিআর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে, হ্যাঁ, এবং টার্গেট অলৌকিক। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয়, এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে, ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, তো ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। আগে কথা বলে নিয়েছেন মুসলিম চৌধুরী, সেজন্য আমি কথা বলার সুযোগ পাচ্ছি, নাহলে হয়তো সাহস পেতাম। আবার এই টার্গেটটা ঠিক করা হয় তার আগের বছরের টার্গেটের সাথে পার্সেন্টেজ ধরে, নট আগের বছরের অ্যাকচুয়াল কালেকশনের সাথে পার্সেন্টেজ ধরে। তো বছর শেষে যদি আগের বছরের অ্যাকচুয়াল কালেকশন কত, তার থেকে আমি কত পার্সেন্ট গ্রোথ করতে পারবো, সে ধরনের সক্ষমতা দেখে যদি টার্গেট করা হয় তাহলে কিন্তু অনেকটাই হয়। টার্গেটে যখনই করা হয় আগের বছরের টার্গেটের সাথে এই বছরের কত পার্সেন্টেজ যোগ করে করা হয়, তখন সেটা সবসময় টার্গেটটা অ্যাচিভ করা থেকে অনেক বেশি উপরে থাকে। এবং প্রতি বছরই এনবিআর এর মিডিয়ার কাছ থেকে, জনগণের কাছ থেকে, সবার কাছ থেকে শুনতে হয় এনবিআর ব্যর্থ টার্গেট শুনতে হবে, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এটাই হোক। সিপিডি সংলাপে কথা বলছিলেন এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। কোনোভাবেই থামছে না শেয়ার বাজারের দরপতন। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে 86 পয়েন্টের বেশি। এই নিয়ে গেল 5 কার্যদিবসে সূচক কমল 265 পয়েন্ট। এদিকে লেনদেনও কমে দাঁড়িয়েছে 400 কোটির ঘরে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 269 পয়েন্ট। রোববার দিনের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে দেখা গেছে বড় ধরনের পতন। লেনদেন শুরুর 12 মিনিট পর সূচক একটু বাড়লেও দিন শেষে কমেছে 86.13 পয়েন্ট। এতে গেল 5 কার্যদিবসে সূচক কমেছে 265 পয়েন্ট। বর্তমানে এর অবস্থান 5431 পয়েন্ট, কমেছে বাকি দুটি সূচকও।
সূচকের সাথে ডিএসসির লেনদেনও কমেছে ব্যাপকভাবে। আজ লেনদেন হয়েছে 409 কোটি 18 লাখ টাকার শেয়ার, আগের দিনের চেয়ে যা 267 কোটি টাকা কম। হাতবোতলে অংশ নেওয়া 388টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 89 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। এর মধ্যে দর বেড়েছে মাত্র 22টির, কমেছে 347টির এবং অপরিবর্তিত রয়েছে 19টি প্রতিষ্ঠানের শেয়ার দর। বাজারে বিনিয়োগের ক্ষেত্রে গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তো 40 লক্ষ টাকার উপরে গেইন ট্যাক্স করার সংখ্যা কিন্তু অনেক কম। 40 লক্ষ টাকা গেইন ট্যাক্স মানে গেইন করা, 40 লক্ষ টাকা গেইন করার পরে ট্যাক্স আসবে। তো 40 লক্ষ টাকা যে গেইন করবে সে তো ট্যাক্স দিতেই পারবে। তো কাজেই অ্যাকচুয়ালি সকল সাধারণ বিনিয়োগকারীদের এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এদিকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিচ হ্যাচারি, দ্বিতীয় ই জেনারেশন লিমিটেড এবং তৃতীয় অবস্থানে আছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম মিথুন নিটিং অ্যান্ড ডাইং, দ্বিতীয় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 269.27 পয়েন্ট, লেনদেন হয় 83.77 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুদ্ধের কারণে পণ্যের দাম বাড়ছে, তাই মূল্যস্ফীতি রোধে দেশজ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের কর্মসংস্থান নিশ্চিতে শ্রমঘন শিল্প গড়ে তুলতেও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধুমাত্র দেশীয় উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলায় অংশ নিয়েছে 350-রও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। সকালে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতে বিশেষ অবদানের জন্য 7 শ্রেণীতে একজন করে মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই আওয়ামী লীগ সরকার এসএমই খাতের প্রসারে জোর দিয়েছে। দেশের 61টি অর্থনৈতিক অঞ্চলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও শ্রমঘন শিল্প গড়ে তোলার আহ্বান জানান তিনি। আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছে না সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে, কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে। এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিজস্ব উৎপাদন বাড়ানোর উপর জোর দেন শেখ হাসিনা। পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে হয় সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। ক্ষুদ্র উদ্যোক্তা নারীদের মাত্র 4% সুদে ঋণ দেওয়া হয় জানিয়ে তরুণদের এই সুযোগ নেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি, এসএমই ফাউন্ডেশনেও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তাহলে তো আমি মনে করি যে আমাদের পুরুষরাও ঘরের বোন নামে বা বোনের নামে কারো নামে এই এসএমই ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন। এই সুযোগটা আপনারাও নিতে পারেন, সবাই নিতে পারেন। বিদেশি বিনিয়োগ বাড়াতে কূটনীতিকদের অর্থনৈতিক কূটনীতির উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30 টাকা দরে চাল আর 24 টাকায় আটা বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয়। রাজধানীতে 100 জায়গায় খোলা ট্রাকে বিক্রি হচ্ছে এসব পণ্য, আর সারা দেশে এই সুবিধা পাচ্ছেন 14 লাখ ওএমএস স্মার্ট কার্ডধারীরা। রোববার রাজধানীর মিরপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। বলেন, কার্ড ছাড়া পণ্য বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। বাজারে মোটা চাল 52 থেকে 55 টাকা কেজি আর খোলা আটা 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই এর চেয়ে কম দামে চাল আটা কিনতে ট্রাকের সামনে দীর্ঘ অপেক্ষা। খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস কর্মসূচির আওতায় 30 টাকা দরে 5 কেজি চাল ও 24 টাকায় আটা কেনা যাচ্ছে। তবে অনেকে নাম জমা দিয়েও কার্ড না পাওয়ার অভিযোগ করেন, যদিও ডিলারের দাবি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। বাড়ানো তো উচিত, 5 কেজি দিয়ে তো হয় না, লোকজন বেশি তো, ফ্যামিলির মধ্যে 5 জন, 5 কেজি দিয়ে কয়দিন যাবে। জমা দিছি অনেক
লাগে আমাকে বাসায় সবাই দিছে হেরা কাট পাইছে আমি পাই না না দেন আমারে কইব না হইব না সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে এসে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা সেই প্রচেষ্টায় আমাদের লক্ষ্য। আপাতত 14 লাখ মানুষকে ওএমএস এর স্মার্ট কার্ড আওতায় আনা হচ্ছে। আগামীতে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে বলে জানান খাদ্যমন্ত্রী। ট্রাকের পণ্য কেউ বাইরে বিক্রি করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মনে করেন না যে আজকে 10 বস্তা বেঁচে গেছে মানে আমি বেঁচে গেলাম, এই 10 বস্তা আমি বাইরে বিক্রি করে দেবো, এটা দুর্নীতি। এখানে বাঁচবেন না, লাইসেন্স বাতিল হবে, জেলখানা যাবে, এটাও কিন্তু পরিষ্কার বলে দিলাম। রাজধানীতে 100টি জায়গায় বিক্রি করা হচ্ছে এসব পণ্য। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলে এনবিআর-এর 15% ভ্যাট আরোপ ভুল সিদ্ধান্ত মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট না বসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী এ ব্যাপারে ইতিবাচক। দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে একথা জানান তিনি। এই সিদ্ধান্ত দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। তাদের দাবি, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে দাম পাওয়া যাচ্ছে না। এদিকে সরকারি গুদামে ধান দিতে গেলেও নানা হয়রানির শিকার হতে হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বোরো মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে। ধান কাটা মাড়াইয়ের পর গোলায় তুলতে ব্যস্ত কৃষক, তবে হতাশ হতে হচ্ছে বাজারে গিয়ে, ফিকে হচ্ছে লাভের আশা। সরকার কৃষকের কাছে যেখানে 1280 টাকা মনে ধান কিনছে, সেখানে পাইকাররা 800 থেকে 900 টাকার বেশি দিতে নারাজ। এবছর সুনামগঞ্জ থেকে 29,811 টন ধান সংগ্রহ করবে সরকার, তবে আবেদন করেছেন অনেক বেশি সংখ্যক কৃষক। সবাই সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ না পাওয়ায় কম দামে বিক্রি করতে হচ্ছে পাইকার ফুরিয়াদের কাছে। আমরা তো লয়ে গেলে গুদামও ধান লাগতো না, 25 কেজি বানাইলে এক মনে আবার ঘুষ দেওয়ান লাগবো হারে নেওয়া নাই। তারা 2-4 মিল যারা আছে এরা তো একই জুট, এরা তো এক জুটেই লো মাল তো আর আপনার একজন এক রেট এলো না। আমরা লোন লাগে কি লাগে, পয়সা নাই, কামলা মনে আছে, খরচ দেওয়ান লাগে, এই কারণে ধান বেচন লাগে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, সরকারি গুদামে ধান বিক্রির আবেদন বেশি হলেও প্রকৃত কৃষকরাই সুযোগ পাবেন। আমরা সফল হতে পারবো, এই নিবন্ধন থেকে বোঝা যাচ্ছে, এবং আমাদের যে প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আবেদন পড়েছে এবং আরও সময় আছে। আমরা সেই আবেদন পেয়ে লটারি কার্যক্রমগুলি সম্পন্ন করতে পেরে কৃষকদেরকে আমরা সরকারের প্রতি কেজি ধান 32 টাকা মূল্য আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এদিকে ধান বিক্রিতে মধ্যস্বত্বভোগী পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কোনো রকম মধ্যস্বত্বভোগীর দ্বারা যেন কৃষকরা হয়রানির শিকার না হয় বা প্রতারিত না হয়, এই জন্য আমরা প্রচারণা অব্যাহত রেখেছি। এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সুনামগঞ্জে এবার বোরো মৌসুমে 2,23,407 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 13 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য 4,000 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গভীর সমুদ্রে উৎপাদন ও প্রজনন বাড়াতে সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। উপকূলীয় এলাকার জেলেদের দাবি, তারা নিষেধাজ্ঞা মানলেও দেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় প্রতিবেশী দেশের জেলেরা। এতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জীবিকা উপার্জন হয় না তাদের। সরকারের দেয়া প্রণোদনাও বাড়ানোর দাবি তাদের। গভীর সাগর থেকে ফেরা বেশিরভাগ ট্রলারে নেই কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ, তাই হতাশ জেলেরা। এরই মধ্যে আবারও 65 দিনের নিষেধাজ্ঞার কারণে সমুদ্র থেকে ফিরে এসেছেন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। জেলেরা বলছেন, বড়ি আবহাওয়ার কারণে এবছর জালে মাছ ধরা পড়েছে কম। চড়া মূল্যের বাজারে 2 মাস উপার্জন বন্ধ থাকায় পরিবার সহ দিন কাটছে অনিশ্চয়তায়। তাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে সহায়তার চাল পাচ্ছেন না প্রকৃত জেলেরা। নগদ অর্থ সহায়তার দাবি তাদের। চাউলের সাথে কিছু টাকা পয়সার দরকার, কইছি বলতেন, খালি চাউল খাইতে বাঁচাবে না। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের 86 কেজি করে প্রণোদনার চাল দেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা।
এই সময়ে সমুদ্রগামী যে জেলে ভাইয়েরা আছেন আমাদের বরগুনা জেলাদের সংখ্যা ২৭,২৫০ জন। তাদের প্রত্যেকেই আমরা ৮৬ কেজি করে চাল সাহায্য দিব, যাতে তারা এই নিষিদ্ধকালীন সময়ে সার্ভাইভ করতে পারে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের